আজকের এই বিশেষ এক্সপ্লোরারে সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একেবারে হুবহু একই খাবার খাওয়ার পরও দুজনের শরীরে ফ্যাট জমার পরিমাণ সম্পূর্ণ আলাদা হতে পারে? এর পেছনে কিন্তু বিশাল এক বায়োলজিক্যাল প্যারাডক্স বা জৈবিক ধাঁধা লুকিয়ে রয়েছে। আর সেই গোপন মেটাবলিক ভ্যারিয়েবলটি হল ইনসুলিন। যুগ যুগ ধরে এই হরমোনটিকে শুধু মেদ জমানোর প্রধান কারণ হিসেবেই ভয় পেয়ে আসা হয়েছে, কিন্তু আজ আমরা দেখব আসল সত্যিটা ঠিক কতটা গভীরে প্রথিত। চলুন চট করে আজকের এজেন্ডাটা দেখে নিই। প্রথমে থাকছে ইনসুলিনের অর্ধেক সত্য, এরপর বায়োলজিক্যাল ডেলিভারি সিস্টেম, উইন্ডো 1 পোস্ট এক্সারসাইজ রিডিরেক্ট, উইন্ডো 2 অ্যাসিটিক অ্যাসিড, উইন্ডো 3 গ্লাইকোজেন লেভারেজ এবং সবশেষে দ্য কমপ্লিট ইন্টিগ্রেশন প্রোটোকল। চলুন শুরু করি আর দেখি কিভাবে আমাদের জীববিজ্ঞান ইনসুলিনকে একটা ভয়ের কারণ থেকে অত্যন্ত নিখুঁত ডেলিভারি টুলে বদলে দিতে পারে। শুরুতেই আসছি আমাদের প্রথম ভাগে, ইনসুলিনের অর্ধেক সত্য। মূলধারার হেলথ কন্টেন্টগুলো থেকে আমরা প্রায় শুনি ইনসুলিন মানেই ফ্যাট স্টোরেজ, তাই একে সবসময় কমিয়ে রাখতে হবে। হ্যাঁ, দীর্ঘস্থায়ী উচ্চ ইনসুলিন অবশ্যই ভিসেরাল ফ্যাট বা পেটের মেদ বাড়ায়, কিন্তু আসল সত্যিটা হল ইনসুলিন মূলত একটা ডেলিভারি ভেহিকল বা বাহক মাত্র। শরীরের যে টিস্যুর গ্রহণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, ইনসুলিন গ্লুকোজ নিয়ে ঠিক সেখানেই যায়। অর্থাৎ এটা সবসময় ফ্যাটের দিকেই যাবে এমন কোনো কথা নেই। এবার চলুন আমাদের দ্বিতীয় ভাগে যাই, বায়োলজিক্যাল ডেলিভারি সিস্টেম। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার লক্ষ্য করুন। আমাদের স্কেলিটাল মাসল বা পেশিগুলো যখন সর্বোচ্চ ইনসুলিন সেন্সিটিভ অবস্থায় থাকে, তখন শরীর থেকে নিষ্পত্তি হওয়া গ্লুকোজের একটা বিশাল অংশ, ভাবতে পারেন প্রায় ৮০% সরাসরি পেশি টিস্যুতে চলে যায়। ফ্যাট সেলগুলোকে এটা পুরোপুরি বাইপাস করে যায়। খেয়াল করুন, ইনসুলিনের সিগন্যাল কিন্তু বদলায়নি, বদলেছে শুধু সেই টিস্যু যা এই সিগন্যালটি গ্রহণ করছে। আর এখানে চলে আসছে আমাদের তৃতীয় ভাগ, উইন্ডো 1 পোস্ট এক্সারসাইজ রিডিরেক্ট। এটি এমন একটি চমৎকার সুযোগ যা অনেকেই এর আসল সুবিধা নেওয়ার আগেই অজান্তে বন্ধ করে ফেলেন। এখানে সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো ঠিক এই মলিকিউলার সুইচটা। ব্যায়াম করার ফলে শরীরে এএমপিকে TBC1D4 অ্যাক্সিস নামে একটি সিগন্যালিং পাথওয়ে অ্যাক্টিভ হয়ে যায়। এর ফলে ইনসুলিনের কোনো রকম সাহায্য ছাড়াই GLUT4 ট্রান্সপোর্টারগুলো সরাসরি পেশিকোষের একেবারে উপরিভাগে চলে আসে। মানে পেশিগুলো তখন একদম মুখিয়ে থাকে পরবর্তী গ্লুকোজ ডেলিভারিটা রিসিভ করার জন্য। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হলো এই টাইমলাইনটা। ব্যায়াম শেষ করার সাথে সাথেই যদি কার্বোহাইড্রেট খেয়ে ফেলি, তাহলে গ্লুকোজ রিডিরেক্টের এই দুর্দান্ত সুযোগটা মুহূর্তেই বন্ধ হয়ে যায়। কিন্তু যদি প্রোটিন খেয়ে কার্বোহাইড্রেট খাওয়াটা অন্তত ৬০ থেকে ৯০ মিনিট দেরি করানো যায়, তাহলে গ্লাইকোজেনের ঘাটতিটা বজায় থাকে। আর এই ঘাটতিটাই পেশির ইনসুলিন সেন্সিটিভিটিকে একেবারে পরের দিন পর্যন্ত টেনে নিয়ে যায়। পাবলিশড মেডিকেল ডেটা থেকে দেখা যায়, ব্যায়ামের ঠিক পরেই কার্বোহাইড্রেট খেয়ে এই গ্লাইকোজেন ঘাটতি পূরণ করে ফেললে তা পরের দিনের ইনসুলিন সেন্সিটিভিটি এবং গ্লুকোজ টলারেন্সকে প্রায় ২৫% পর্যন্ত কমিয়ে দেয়। চিন্তা করে দেখুন, শুধু টাইমিংয়ের ভুলের কারণে কত দারুণ একটা সুবিধা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। চলুন এবার এগিয়ে যাই আমাদের চতুর্থ ভাগে, উইন্ডো টু অ্যাসিটিক অ্যাসিড। খাওয়ার ঠিক আগে যদি এক গ্লাস পানির সাথে সামান্য তরল ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে পান করা যায়, তাহলে জাদুর মতো কাজ হয়। এটা আমাদের পরিপাকতন্ত্রে থাকা আলফা অ্যামাইলেজ এনজাইমের অ্যাক্টিভিটি সাময়িকভাবে কমিয়ে দেয়। স্টার্চ ভেঙে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটা তখন ধীর হয়ে যায়। ফলাফল, রক্তে হঠাৎ করে গ্লুকোজের বন্যা বয়ে যাওয়ার বদলে সেটা একদম ধীর, শান্ত আর নিয়ন্ত্রণযোগ্য একটা স্রোতে পরিণত হয়। ক্লিনিক্যাল ট্রায়ালগুলো থেকে নিশ্চিত হওয়া গেছে, এই খুব সাধারণ একটা কাজ খাওয়ার পর রক্তে গ্লুকোজের হঠাৎ বৃদ্ধি আর এর ফলে ইনসুলিনের যে একটা স্পাইক হয়, সেটাকে প্রায় ৩০% পর্যন্ত কমিয়ে আনতে পারে। আর ইনসুলিন কম তৈরি হওয়া মানেই হল ফ্যাট সেলগুলো কম সময়ের জন্য লকড থাকে এবং ভিসেরাল ফ্যাট দীর্ঘক্ষণ ধরে পুড়তে পারে। মজার ব্যাপার হলো, শুধু ইনসুলিন স্পাইকই কমে না, অ্যাসিটিক অ্যাসিড স্কেলিটাল মাসলে এএমপিকেও অ্যাক্টিভ করে। এটা ঠিক যেন মেটফর্মিনের মতো ইনসুলিন সেন্সিটাইজিং ওষুধের কাজ করে, যা বাকি থাকা গ্লুকোজকে ফ্যাট সেলের বদলে সোজো মাসল টিস্যুতে পাঠিয়ে দেয়। একেবারে এক ঢিলে দুই পাখি। আমাদের পরবর্তী টপিক হল পঞ্চম ভাগ, উইন্ডো 3 গ্লাইকোজেন লেভারেজ।
শরীরের মাসেল গ্লাইকোজেন স্টোরগুলো যখন কানায় কানায় পূর্ণ থাকে তখন নতুন গ্লুকোজের আর যাওয়ার কোনো জায়গা থাকে না, অগত্যা সেটা উপচে পড়ে সরাসরি ফ্যাট হিসেবে জমা হয়। কিন্তু যদি এই স্টোরগুলো মাত্র 15 থেকে 30% খালি থাকে, তাহলেই কিন্তু শরীরের ভেতরে গ্লুকোজের জন্য একটা হাই প্রায়োরিটি বায়োলজিক্যাল ডিমান্ড তৈরি হয়ে যায়। খাওয়ার আগে মাত্র 20 থেকে 30 মিনিটের সাধারণ নড়াচড়া বা হাঁটা চলাই কিন্তু এই গ্লাইকোজেনকে কিছুটা খালি করে দিতে পারে। আর এই ছোট একটা কাজ ইনসুলিন সেন্সিটিভিটির ব্যালেন্সটাকে ফ্যাট স্টোরেজের দিক থেকে ঘুরিয়ে সোজা মাসেল রিপেয়ার বা পেশি মেরামতের দিকে নিয়ে যায়। ইনসুলিন তখন চর্বি জমানোর চেয়ে পেশি পুনর্গঠনেই বেশি ব্যস্ত থাকে। এখন এই পুরো ব্যাপারটাকে একসাথে মেলাতে আমরা দেখব আমাদের শেষ ভাগ, দ্য কমপ্লিট ইন্টিগ্রেশন প্রোটোকল। এখানে একটা বিশাল প্যারাডক্স আছে। শুধু লম্বা সময় না খেয়ে থাকা বা ফাস্টিং করাটা ইনসুলিনকে নিচে নামিয়ে রাখে ঠিকই, যা ভিসারাল ফ্যাট ছড়াতে দারুণ কাজ করে। কিন্তু ফাস্টিং ভাঙার সময় যদি এই উইন্ডোগুলো ব্যবহার না করে আনঅপটিমাইজডভাবে শুধু কার্বোহাইড্রেট খাওয়া হয়, তাহলে কিন্তু গ্লুকোজ উপচে পড়ে সোজা ফ্যাটে পরিণত হয়। তাই ফাস্টিংয়ের পাশাপাশি যদি এই 3টি উইন্ডো একসাথে কাজে লাগানো যায়, তাহলে ফ্যাট বার্ন হওয়ার সাথে সাথে মাসেলও প্রিজার্ভড হয়। দৈনন্দিন রুটিনটা আসলে খুবই সিম্পল। স্টেপ 1, খাওয়ার আগে একটু হাঁটাচলা করে নেওয়া। স্টেপ 2, আলফা অ্যামাইলেজ কমাতে 1 গ্লাস পানিতে তরল অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার পান করা। এবং স্টেপ 3, কার্বোহাইড্রেট খাওয়ার আগে প্লেটের প্রোটিন আর সবজিটা খেয়ে নেওয়া। এই স্ট্র্যাটেজি ফলো করলে ইনসুলিন একেবারে একটা নিখুঁত ডেলিভারি টুল হিসেবে কাজ করবে। সবশেষে একটা ভাবনার বিষয় দিয়ে আজকের এই এক্সপ্লেনার শেষ করব। এই 3টি ইনসুলিন উইন্ডোর মধ্যে দৈনন্দিন মেটাবলিক স্ট্র্যাটেজিতে ইমপ্লিমেন্ট করার জন্য কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়? ইনসুলিনকে চিরকাল ভয় পাওয়ার পুরনো ধারণা থেকে বেরিয়ে এসে আমাদের মেটাবলিজমকে অপটিমাইজ করার জন্য এই নির্দিষ্ট উইন্ডোগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে নতুন করে ভাবার সময় কিন্তু এখনই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।